মানুষের আকাশ জয়ের স্বপ্ন অনেক পুরনো, কিন্তু একবার আকাশ জয় করার পরই শুরু হয়ে যায় আকাশে আধিপত্যের লড়াই। সেই লড়াইয়ের প্রধান অস্ত্র হয়ে ওঠে যুদ্ধবিমান। সময়ের সাথে পাল্লা দিয়ে প্রযুক্তির অগ্রগতির কারণে যুদ্ধবিমানগুলো এখন পৌঁছে গেছে পঞ্চম প্রজন্মে, আর ষষ্ঠ প্রজন্মের প্রস্তুতি চলছে পুরো উদ্যমে। কিন্তু এই যে এত প্রজন্মের কথা আমরা শুনি, এগুলো আসলে কি? কেনই বা যুদ্ধবিমানকে প্রজন্ম দিয়ে বোঝানো হয়? সহজভাবে বলতে গেলে যুদ্ধবিমানের প্রজন্ম বলতে বোঝায় প্রযুক্তিগত বড় ধরনের পরিবর্তনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগ থেকে আজ অবধি যুদ্ধবিমানগুলো যে কয়েকটি বড় পরিবর্তনের ভেতর দিয়ে গিয়েছে, সেগুলোকেই আলাদা আলাদাভাবে প্রজন্ম হিসেবে ভাগ করা হয়েছে। শুরুটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৪ সালে, যখন জার্মানির আকাশে প্রথমবারের মতো জেট ইঞ্জিনের যুদ্ধবিমান মেসারসমিট মি-262 দেখা যায়। প্রথম প্রজন্মের যুদ্ধবিমানগুলো ছিল সাবসনিক, অর্থাৎ শব্দের গতির নিচে। সরল ডানা আর সাধারণ অ্যালুমিনিয়ামের কাঠামো দিয়ে এদের তৈরি করা হলেও বিমানগুলোর অস্ত্র ছিল কেবল পাইলটের চোখ আর মেশিন গান। রাডার বা ক্ষেপণাস্ত্রের কথা তখন অবধি কেউ চিন্তাই করেনি। বিরাট পরিবর্তন নিয়ে কোরিয়ান যুদ্ধের পরেই আসে দ্বিতীয় প্রজন্মের যুদ্ধবিমান। আফটারবার্নারের মতো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করে এই বিমানগুলো সহজেই শব্দের দ্বিগুণ গতিতে উঠতে পারত। সবচেয়ে বড় পরিবর্তনটা আসে ক্ষেপণাস্ত্র আর রাডার যোগ হওয়ায়। ফলে প্রথমবারের মতো পাইলট শত্রুকে অনেক দূর থেকেই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করতে পারতেন। দ্বিতীয় প্রজন্মের বিখ্যাত বিমানগুলো হল সোভিয়েত মিগ-21, মার্কিন F-10 স্টার ফাইটার এবং ফরাসি মিরেজ-3। 60 ও 70-এর দশক ছিল তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমানের যুগ। এ সময় বিশ্বজুড়ে চলছিল ঠান্ডা যুদ্ধের উত্তেজনা। এই প্রজন্মের বিমানগুলোকে বলা হয় মাল্টিরোল বা বহুমুখী যুদ্ধবিমান। এরা একই সাথে আকাশ ও স্থলে আক্রমণ করতে পারত। ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত F-4 ফ্যান্টম এর অন্যতম উদাহরণ। এ সময় উন্নত পালস ডফলার রাডার, টার্বোফ্যান ইঞ্জিন আর ভেরিয়েবল জ্যামিতির ডানার ব্যবহার শুরু হয়। ইলেকট্রনিক ওয়ারফেয়ার অর্থাৎ শত্রুর রাডারকে বিভ্রান্ত করার প্রযুক্তিরও দেখা মেলে তৃতীয় প্রজন্মের যুদ্ধবিমান থেকে। চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান আসে 70 থেকে 80-র দশকে। ভিয়েতনাম যুদ্ধ থেকে একটা শিক্ষা ছিল, ক্ষেপণাস্ত্রই যথেষ্ট নয়, ডগফাইট বা কাছাকাছি যুদ্ধেও জয়ী হওয়ার জন্য বিমানকে অত্যন্ত ক্ষিপ্র ও চটপটে হতে হবে। এই প্রজন্মের যুদ্ধবিমানগুলো যেমন মার্কিন F-16 ফাইটিং ফ্যালকন, সোভিয়েত Su-27 ও মিগ-29 ছিল অত্যন্ত আধুনিক ও ম্যানুয়েভারেবল। এই সময়ই প্রথমবারের মতো ডিজিটাল ককপিট, ফ্লাই বাই ওয়্যার সিস্টেম আর কম্পোজিট ম্যাটেরিয়ালের ব্যবহার শুরু হয়। তখন যুদ্ধবিমানে সীমিত আকারে স্টেলথেরও আগমন ঘটে। উদাহরণ হিসেবে বলা যায় মার্কিন F-117 নাইট হকের কথা, যা পৃথিবীর প্রথম স্টেলথ বিমান হিসেবে আকাশে ওড়ে। চতুর্থ প্রজন্মের পর আসে একটি মধ্যবর্তী যুগ, যাকে বলা হয় 4.5 জেনারেশন। এই যুগের বিমানগুলো ছিল আগের প্রজন্মের উন্নত সংস্করণ। এদের রাডার, সেন্সর আর যোগাযোগ ব্যবস্থা অতীতের তুলনায় অনেক উন্নত। AESA রাডার, হেলমেট মাউন্টেড টার্গেটিং সিস্টেম, সুপার ক্রুজ অর্থাৎ আফটারবার্নার ছাড়াই সুপারসনিক গতিতে ওড়ার মতো প্রযুক্তি এ সময় যুক্ত হয়। ড্যাসল্ট রাফায়েল, ইউরোফাইটার টাইফুন বা Su-35-এর মতো বিমানগুলো এর উদাহরণ। এরপরে আসে বর্তমানের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এই প্রজন্মের মূল বৈশিষ্ট্যই হল পূর্ণাঙ্গ স্টেলথ।
বডিতে রাডার শোষক উপাদান আর বিশেষ আকৃতির কারণে এদের রাডারে ধরা প্রায় অসম্ভব। প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হল মার্কিন F-22 র্যাপটর। এরপরেই আসে F-35 লাইটনিং II, চীনের J-20 ও রাশিয়ার Su-57। এই বিমানগুলো নিজেদের সেন্সর, রাডার ও যোগাযোগ ব্যবস্থার সাহায্যে পুরো যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। আধুনিক কম্পিউটার ব্যবস্থার কারণে একজন পাইলট যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ পরিস্থিতি চোখের সামনেই দেখতে পান। কিন্তু এসব প্রযুক্তির জন্য খরচও গুনতে হয়েছে প্রচুর। এসব বিমানের দাম আর রক্ষণাবেক্ষণের খরচ এতটাই বেশি যে খুব কম সংখ্যায় এদের তৈরি ও মোতায়েন করা সম্ভব হয়েছে। পঞ্চম প্রজন্মের পর এখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যেই এদের আকাশে দেখা পাওয়া যাবে। এই বিমানগুলো হবে সম্পূর্ণ স্টেলথ, অত্যাধুনিক AI প্রযুক্তি নির্ভর, আর চাইলে চালকবিহীন ড্রোন হিসেবেও এরা উড়বে। পাইলটদের সঙ্গে থাকবে ড্রোনের পুরো একটি দল, যা যৌথভাবে অভিযান চালাবে। এতে অস্ত্র হিসেবে থাকতে পারে লেজার গাইডেড বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আমেরিকা, ইউরোপ ও চীন এই ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরিতে এরই মধ্যে অনেক দূরে এগিয়েছে। তবে নতুন প্রজন্মের বিমান কি সবসময় পুরনো প্রজন্মের বিমানের চেয়ে এগিয়ে থাকে? প্রযুক্তিগতভাবে হয়তো থাকে, তবে বাস্তব যুদ্ধের পরিস্থিতি কিছুটা ভিন্ন। ইতিহাসে অনেকবার দেখা গিয়েছে দক্ষ পাইলট, কার্যকরী কৌশল ও পরিস্থিতি পুরনো বিমানকেও নতুন বিমানের বিরুদ্ধে জয় এনে দিয়েছে। আধুনিক যুগের মহড়ায়ও একই বিষয় উঠে আসে। যদিও দূর থেকে লড়াইয়ে নতুন প্রজন্মের স্টেলথ বিমানের বিরুদ্ধে পুরনো বিমানগুলো প্রায় অসহায় হয়ে পড়ে, তবে কাছাকাছি যুদ্ধে কিন্তু অভিজ্ঞ পাইলট ও সঠিক কৌশল দিয়ে পুরনো বিমানও জয়ী হতে পারে। অর্থাৎ যুদ্ধ বিমানের প্রযুক্তিগত প্রজন্মগুলো যুদ্ধের সম্ভাব্য ফলাফলকে প্রভাবিত করলেও আসল জয় পরাজয় কিন্তু নির্ভর করে মানব দক্ষতা ও সামগ্রিক কৌশলের উপর। সেই জন্যই বলা হয় প্রযুক্তি গুরুত্বপূর্ণ, কিন্তু যুদ্ধে আসল নায়ক সেই পাইলট, যিনি বিমানটিকে দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।